তারা এখন ডাক্তার জাহিদকে খুব ভালোভাবে কেন ট্রিট করছেন না, কেন তাকে নজরদারি তালিকায় আনা মানে রাখা হয়েছে, এটি ভারতে ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, তিনি তো ভারত সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, দেখুন ভারত সম্পর্কে তো মানে আক্রমণাত্মক বক্তব্য আমরাও দিই। ভারতের সমালোচনা আমরা করি না। আমরা সীমান্তে হত্যা হচ্ছে তার প্রতিবাদ করি না। ভারতের বিরুদ্ধে কথা বলি না। আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি যে নবায়ন করার কথা সেটি নিয়ে ভারত গড়িমসি করছে। তিস্তার পানি চুক্তি এতদিন হলো না, ১.৫ দশক ধরে ঝুলে আছে, সেগুলোর সমালোচনা আমরা করি না। এই যে পশ্চিম ঘটানো হচ্ছে ভারতের পক্ষ থেকে, অবশ্যই আমরা এগুলো নিন্দা জানাই। অবশ্যই ভারত এগুলো ঠিক করছে না। আমরাও তো ভারতের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু যদি বিশেষ কোনো উদ্দেশ্যে আমি এই সমালোচনাগুলোকে তুমুল বিরোধিতা জায়গা নিয়ে যাই, এটা নিশ্চয়ই শোভনীয় হবে না। তো তার কোনো কন্টেন্টে ভারতের সম্পর্কে র্যাকেটলি অনেক কিছু বলা হয়েছে, আমার চোখে বিরক্তি পড়েছে। হয়তো তার চোখে নয়, তিনি হয়তো বলতে চাচ্ছেন যে এটি আমার দেশপ্রেম, এই জায়গা থেকে আমি মনে করছি তীব্র প্রতিবাদ করা উচিত। তিনি হয়তো করেছেন, কিন্তু তিনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক। মানুষ তাকে তো রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই আপনি জানতেন বা জানেন। সেই জায়গায় এটি তার পার্সোনাল বিষয়। তিনি কোন দৃষ্টি থেকে কিভাবে কি বিচার করবেন, কি বিশ্লেষণ করবেন, এটি নিশ্চয়ই আমাকে তিনি অনেক ভালো বোঝেন। রাজনৈতিক সচেতন ব্যক্তি তিনি, আমরা মনে করি। কিন্তু কেউ মনে করেন অতিরঞ্জিত কিছু ছিল। আবার অতিরঞ্জিত কিছু থাকলে যে তিনি ওই যে ফ্রান্স থেকে যারা কথা বলছেন, যারা আমেরিকা থেকে কথা বলছেন, ভারত বিদ্বেষী মনোভাব থেকে এক ধরনের জঙ্গিপনার সৃষ্টি করছেন, তাদের মতো নিশ্চয়ই তিনি ন্যাকেটলি ওই ধরনের কোনো মন্তব্য করেননি। হয়তো তাদের চেয়ে অনেক স্বাধীনতার সঙ্গে মন্তব্য করেছেন। এখন ভারতের কাছে কেন তিনি নজরদারি তালিকায় থাকলেন বা তাকে সতর্কতামূলক জায়গায় রাখা হয়েছে, সেটি ভারতে ভালো দেখা যেতে পারবে। তবে যেটি হয়েছে, যেই অ্যাটিটিউড আমরা প্রথমে দেখেছিলাম, খুবই আক্রমণাত্মক যুদ্ধাঙ্গী মনোভাব, সেটি হঠাৎ করে মঙ্গলবার সকালে এসে পাল্টে গেল। এই পাল্টে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো গভর্নমেন্টের শীর্ষ নেতৃত্ব মনে করছে, আমি সরাসরি বলি, হয়তো প্রধানমন্ত্রী মনে করছেন যে এতটা ঠিক হচ্ছে না ভারতের বিরুদ্ধে এইভাবে কথা বলা বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা যে ধরনের মন্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং এটুকু শুনেছি যে প্রধানমন্ত্রী নিজে নাকি মন্তব্য করেছেন যে খুব বেশি কিছু করা ঠিক হবে না। যদি এই মন্তব্যটা তিনি করে থাকেন, তার এই ধারণা হয়ে থাকে এবং তিনি সেটি তার ঘনিষ্ঠজন বা নীতি নির্ধারকদের সামনে তিনি এটি প্রকাশ্যে এনে থাকেন, এই নিশ্চয়ই বাংলাদেশে এই মুহূর্তে তো তিনি কাণ্ডারি, সরকারের নির্বাহী প্রধান, তিনি ভালো বুঝে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমার মনে হয় সরকারের মধ্যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক ধরনের অস্থিরতা রয়েছে। সরকারের মধ্যেই কেউ কখনো ভারতের বিরুদ্ধে তুমুল বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। যেমন আমি বলতে পারি, স্পেসিফিক্যালি বলতে পারি, পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির সাহেব, তিনি নানান সময়ে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। আবার ধরুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি গত কয়েকদিন আগে কি মন্তব্য করলেন যে বর্ডারের সব কিলিং বর্ডার কিলিং হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। তার মানে এ ধরনের মন্তব্য কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা ছিলেন তারা এই ধরনের মন্তব্য করেছিলেন, না এটা আমরা দেখছি এটা ঠিক হয়ে যাবে, যা করেছে হয়তো ঠিক করেনি, আবার কেউ বলছেন না একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এই ধরনের মন্তব্য তো আমরা দেখেছি। কিন্তু যখন এই সরকারের কারো কাছ থেকে আমরা শুনছি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তখন আবার কেউ নমনীয় হয়ে কথা বলছেন, চোখে আর চোখ রাখতে পারছেন না। এই যে দ্বিচারিতাই আমার মনে হয় সরকারের জন্য অনেক ধরনের বিপদ ডেকে আনতে পারে। এবং বিশেষ করে মার্কিন চুক্তির মাধ্যমে যেভাবে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা, আবার নতুন করে আরেক রাষ্ট্র টার্কির প্রতি এক ধরনের নতজানুতা না বলি, এক ধরনের ঝুঁকে পড়া, এবং একই সরল রেখায় যুক্তরাষ্ট্র, টার্কি এবং পাকিস্তান নানান সমীকরণ থেকে এই আমাদের এখানকার
বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের আদর্শ অনুপ্রাণিত। আপনি দেখবেন টিকা নিয়ে তো কোনো কথা বলেন ইউনূস সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, না জামাত ইসলামী, না এনসিপি, না বিএনপির বিরুদ্ধেও কোনো ধরনের কথা হয়েছে, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই দায়ী করছে ডক্টর ইউনূসকে আমের কারণে প্রায় 700 শিশু, সরকারি হিসেবে 700 শিশু এর মধ্যে নিহত হয়েছে। আমি এটাকে মৃত্যু বলি না, অবশ্যই এটি নিহত। সেখানে সেটি নিয়ে কোনো কথা হলো না। মার্কিন চুক্তি নিয়েও কোনো ধরনের উচ্চবাচ্য এই দলগুলোর মধ্যে নেই। জাতীয় সংসদেও কোনো ধরনের আলোচনা হলো না। অর্থাৎ এই যে মার্কিন প্রীতি এক শব্দে, এটির প্রতি সবাই মোটামুটি একই সরল রেখায়। যে এনসিপি রয়েছে, প্রধান বিরোধী দল জামাতে ইসলাম এবং বিএনপি, হতেই পারে তারা এক জায়গায় থাকতে পারে, কিন্তু সবার উপরে তো আমাদের দেশ। আমাদের প্রধানমন্ত্রী যে স্লোগান এখন, সে তো সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা কি সে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে? এবং আপনি এক শ্রেণীর কথিত বুদ্ধিজীবী দেখবেন যারা ইউনূসের বিরুদ্ধে গলা ফাটিয়ে ফেলছে, মনে হচ্ছে আর বাপরা কি না কি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ডক্টর ইউনূসের সব অপকর্মের বিরুদ্ধে বিরোধিতা করছেন। তারা আবার এই মার্কিন চুক্তি কিংবা সরকার যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে কিছু বলে না। মানে এরা হচ্ছে জ্ঞান পাপী। এই যারা এই এই মানে নীতি অবলম্বন করছে যে আমি ইউনূসের বিরুদ্ধে কথা বলবো, ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারলে মোটামুটি আওয়ামী লীগের পক্ষে খানিকটা থাকা যাবে, আবার এদিকে সরকারের সমালোচনা করবে না। আপনি বুঝতে পারছেন, এরাও কিন্তু এক ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে চলছে। আমি বলছি না সরকারের সব কাজে বিরোধিতা করতে হবে। আমি প্রকাশ্যে এইটুকু আমি বলতে পারি, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, যে মার্কিন চুক্তি হয়েছে সেখানে আমার দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকে দেওয়া হয়েছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি আমি বিরোধিতা করে যাব। এবং এই চুক্তি ইউনূস সরকার করে গেছে। এই চুক্তিতে এনসিপি বিএনপির সাই ছিল, তাদের একসাথে যোগ সাদৃশ্যে এই চুক্তি হয়েছে। বিএনপি এই কারণে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে প্রতিক্ষণে এই কথা বলবো, তাতে এই বিষয়টি যার পক্ষে যাক আর যার বিপক্ষে যাক, আমি আমার বাংলাদেশের পক্ষে থাকতে চাই। যাই হোক, আপনি ডাক্তার জাহিদ সম্পর্কে যেটি বলছিলেন, এটি আমি এই মুহূর্তে বলতে চাই, এই সব বিষয়ে ভারত ভালো চোখে দিচ্ছে না। এবং ভারতের দায়িত্বশীলদের অনেকের ধারণা যে এই চুক্তিকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ একসময় আসবে, অনেক বিলম্বে। এটি তারা ভালো চোখে দিচ্ছে না। এবং ভারত বিরোধিতার যে জায়গা থেকে একটা চরমপন্থার অবস্থান নানান গোষ্ঠীর মধ্যে, সেই সব জায়গা থেকে ভারত, আপনি যদি বলেন যে পায়ে পাড়া দিয়ে তারা কোন একটা সংঘর্ষের দিকে যেতে চাচ্ছে, হতে পারে। আমি এটির পক্ষে বলছি না, নিশ্চয়ই এটি পক্ষে বলার কোনো কারণ নেই। তবে এটি বলতে চাচ্ছি এই কারণে যে ভারত আরো অনেক অ্যাগ্রেসিভ হবে, আমার ধারণা, আমার আশঙ্কা। এবং এটি ওয়ে এক ধরনের সেই মনোবৃত্তির বা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হলো। এটা একটা সিগন্যাল। যেমন পুতিন যেটি করছে, নিঃসন্দেহে এটি কোনো ফর্মাল ওয়ের মধ্যে পড়ে না। যদি আমাদের কোনো বাংলাদেশি ভারতীয় অবৈধ অবস্থায় থেকে থাকে অনুপ্রবেশকারী হিসেবে, তাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশ সরকার তাকে নিতে বাধ্য থাকবে, সেটি কয়েকজন হোক, কয়েক শত হোক, কয়েক হাজার হোক। কিন্তু যে প্রক্রিয়া ভারতের দিচ্ছে, এটি কোনোভাবেই ফর্মাল কোনো ওয়ে না। এটা এক ধরনের উস্কানি, এটি এক ধরনের দাদাগিরি সুলভ আচরণ। আপনি যেভাবে বলতে পারেন, কিন্তু এটি করছে। এই করার পেছনেও কারণ আছে। তার কারণ তারা নানানভাবে সিমটম গুলো আমাদের সামনে তুলে ধরছে। ডক্টর ইউনূসের সময় যেই সম্পর্ক তলাইতে গিয়েছিল, সেই জায়গা থেকে খুব বেশি উত্তরণ ঘটেনি। এবং ভারতের পক্ষ থেকে একটি চেষ্টা তো ছিল, আমরা জানি যে বর্তমান সরকারের সাথে নতুন ভাবে পথ চলতে চায়। বিএনপি সরকারও হয়তো প্রথম দিকে সেই ধারণা আমাদের সামনে এস্টাবলিশ করেছিল, কিন্তু কোনো কাজকর্মে, কোনো কর্মকাণ্ডেই আমরা দেখতে পাচ্ছি না যে হয়তো সম্পর্ক উন্নয়ন যেটি কথা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে, তার কোনো বহিঃপ্রকাশ ঘটছে। এবং ছোট্ট একটা বিষয় আমি বলি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিল গেলেন ভারতে, সেখান থেকে তিনি গেলেন কোথায় জন্য গেলেন, সাইপ্রাসে সম্ভবত। ভারতেরই একটি আয়োজন ছিল সাইপ্রাসে। তো তিনি ভারত হয়ে গেলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা ডক্টর খলিলের পক্ষ থেকে কি বলা হচ্ছিল, ট্রানজিট। কেন ঠিক বলতে হবে?
মানে তিনি ভারত সফরের মধ্য দিয়ে সাইপ্রাস গেছেন এটি বললে কোনো মানে অসুবিধা ছিল? আর স্ট্যাটাস নেমে যেত? সরকারে কোনো ধরনের নতজানতার বহিঃপ্রকাশ করতো? নিশ্চয়ই না। গেছেন পররাষ্ট্রমন্ত্রী, তার প্রথম সফর হিসেবে ভারতে গেছেন, সমস্যা কি? এটিকে বলা হলো ট্রানজিট। তিনি ট্রানজিট রুট হিসেবে ভারতকে ব্যবহার করেছেন। তো এটা কি ভারতের ইগোতে লাগার কথা নয়? মানে আপনি যদি এখন মনে করুন যে মার্কিন কোন প্রেসিডেন্ট বা অন্য কোনো আপনি সেই ব্রাজিল ধরেন, ফ্রান্স ধরেন, ব্রিটেন ধরেন, বা মনে করুন যে মালদ্বীপ, কথা এখন ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া যাওয়ার পথে বাংলাদেশে এসছে, এরকম তো হয়েছে। বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারত গেছে, আছে না? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারতে গেছেন। এখন তারা যদি বলতে যে বাংলাদেশে আমি ট্রানজিট হিসেবে গেছি, বাংলাদেশে গিয়ে তো ভারতে গেছি, এটি কি আমাদের জন্য অপমানজনক হতো না? তারা তো বলেন। কিন্তু এখানে এই শব্দগুলো কেন ইউজ করা হচ্ছে? অর্থাৎ আমাদের কারো কারো পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে ভারতকে আমরা গুনায় ধরি না। দেখুন, বাস্তবতা যেটি, ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র। ভারতের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ রয়েছে, আমার নিজেরও অভিযোগ রয়েছে। তাই বলে আমি আন্ডার এস্টিমেট করবো আর সেটি কেউ মেনে নেবে, এটা তো স্বাভাবিক কথা নয়। ভারতের বিরুদ্ধে আমাদের যেমন অনেক অভিযোগ আছে, ভারতের পক্ষ থেকেও আমাদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ তো আছে। বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়া, নানান ধরনের উস্কানি, এই যে সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি, সেই ডক্টর ইউনূসের প্রথম দিন থেকে শুরু করে কয়েকদিন আগ পর্যন্ত তো এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এইগুলো কোনটি ভারতের জন্য ভালো হোক আর না হোক, আমাদের জন্য তো নয়। সর্বোপরি পাশাপাশি দুটো রাষ্ট্রের যে সহাবস্থান, এই অবস্থানকে অবশ্যই নানা দিক থেকেই এটি ঝুঁকির মধ্যে ফেলে। না, আমি আরেকটা ছোট্ট বিষয় দিয়ে আলোচনার শেষের দিকে নিয়ে যাবো আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান। তার আগে দুটো ইন্টারেস্টিং কমেন্ট আমি আপনাকে শোনাই, এগুলো নিয়ে আলোচনা করার জন্য না। একজন কমেন্ট করেছে এই দুইজন হচ্ছে এরা খুনি আওয়ামী লীগ, একজন বলছে এরা খুনি আওয়ামী লীগের দালাল, আবার আরেকজন বলছে ভদ্রলোকের নামটা আমি দেখছি দীপ্ত মজুমদার। দীপ্ত মজুমদার বলছে দেশের দুই জঙ্গি দাড়ি ছাড়া, মানে একদিকে বলছে আওয়ামী লীগের দালাল, আবার একদিকে বলছে দাড়ি ছাড়া দুই জঙ্গি। আর মানে আমাদের দুই দেশে মৌলবাদীরা দুই দেশে, ভারতে এবং বাংলাদেশে। আমার ধারণা উনি হয়তো ভারতের দর্শক হবেন। তো যাই হোক, আমি এই নিয়ে আলোচনা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এই জন্য। তাও তো ভালো যে ভারতের দালাল বলেনি, তাই না? আওয়ামী লীগ পর্যন্ত ঠিক আছে। এইগুলো আমাদের এতটুকু স্পর্শ করে না, এতটুকু স্পর্শ করে না। আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। আওয়ামী লীগ তখন সরকারে ছিল। আমরা সবসময় সরকারের ক্ষমতাকে বা মোটা দাগে যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করি, এটি আমাদের কাজ, সাংবাদিকের কাজ। তো তখন ক্ষমতাকে প্রশ্ন করেছি, আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। ইউনিট সরকারের শুরু থেকে তার যে জঙ্গি শাসন, তার বিরোধিতা করে এসেছি। আমাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগের দালাল বলা হবে, ভারতের দালাল বলা হবে, খুব স্বাভাবিক। এটি নিয়ে অবাক হওয়ার, আমার মনে হয় হাসি ঠাট্টা করার কিছু নেই। ওই যে এতক্ষণ কথা বললাম, এটিও ঠিক হয়নি। তবে কিছু মানুষ আছে জানতে চায় আসলে কি বলছে এরা কি, মানে সবাই তো আর সমান ভাবে চিন্তা ভাবনা করে না। তাদের উদ্দেশ্যে বলা, ভাই আমরা সবসময় যদি বলেন এক বাক্যে বলতে পারেন যে সরকার বিরোধী লোক, সাংবাদিক হিসেবে আমার সেটাই কাজ। তবে বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা, সরকারের সমালোচনাকারী বললে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে। এবং কোন সরকারি বিতর্কের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশের মতন সরকার যারা ক্ষমতায় থাকে, যে দল সরকারে থাকে, তারা তো অবশ্যই ভালো মন্দ কাজ করে, এটা যেমন সত্যি কথা। আবার দুর্নীতিকে কেউ ছাপিয়ে যেতে পারে না। এবং দলের স্বার্থ বজায় রাখতে গিয়ে, ব্যক্তির স্বার্থ বজায় রাখতে গিয়ে কখনো কখনো সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, এমন সিদ্ধান্ত তো কম বেশি নেওয়া হয়। অতএব আমরা সেই কাজগুলো সমালোচনা করি। অতএব আমরা বাংলাদেশের দালাল, স্পষ্ট কথা। আমরা শেষ করবো খুব সংক্ষেপে। বেনজির আহমেদ,
আমার যেন কোথাও মনে হচ্ছে কিছু তথ্যের ঘাটতি কোথাও রয়ে গেছে কিনা। আপনি আপনার চ্যানেল মানচিত্রে এ নিয়ে কয়েকটা আলোচনা করেছেন, আমি দেখেছি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো তথ্যের ঘাটতি। আজকে বিবিসি নিউজ পড়লাম, বিবিসি বলছে বেশ কয়েকজন লয়ার এবং সাংবাদিকের বরাত দিয়ে যে এটা পুরোটা ডিপেন্ড করবে ইউএই দুবাইয়ের আদালতের উপর। ওই দেশের আদালত সিদ্ধান্ত দিবে, বাংলাদেশ সরকারের আসলে তেমন কিছু করার নেই। কিন্তু আমরা পার্লামেন্টে যখন ঘোষণা করা হলো, মনে হলো যে ওভারনাইট পরের দিনই বোধহয় বেনজিরকে আমরা বাংলাদেশে দেখতে পাবো। আপনার কি মনে হয়? এরকম একটা ধারণা জন্মেছিল। আবার এমনও তো বলা বলি হয়েছিল যে না, তাকে ব্যক্তিগত একটা সমস্যার জায়গা থেকে তাকে জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের গুঞ্জনও বেশ শক্ত আকারে ছড়িয়েছিল। বাস্তবতা হচ্ছে, শুনুন, বললে এটা অনেক বেশি বলা হয়ে যাবে, আগে থেকে প্রেরিত করা যেতে পারে, কিন্তু স্পষ্ট মন্তব্য করা ঠিক নয়। তাই স্পষ্ট এবং অস্পষ্টতার জায়গা থেকেই বলতে চাই, এত সহজ হবে না বেনজির আহমেদকে ফিরিয়ে আনা। প্রথম কারণ হচ্ছে তাদের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি নেই, দুবাইয়ের সঙ্গে, আরব আমিরাতের সঙ্গে। দ্বিতীয় কথা হচ্ছে, অন্যান্য যেসব চুক্তি আছে 1974 আমাদের যে একটা বিশেষ আইন আছে, এরকম ওদের দেশেও এই ধরনের আইন আছে, এইগুলো বিলতাল করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আনা হয়তো যাবে, কিন্তু আমি বলি খুব সহজ সম্ভব নয়। তৃতীয় কারণ সেটি হচ্ছে, যদি ওদের কাছে মনে হয় যে এই মামলাগুলো রাজনৈতিক, তাহলে তারা ফেরত দিবে না। এখন রাজনৈতিক কোন দিক থেকে হতে পারে দেখুন না, আমি আজকাল একটা চ্যানেলের টক শো ছিল, সেখানে বলে এসেছি কথাগুলো। সেটি হচ্ছে, এই যে জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে যা কিছু হচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে এখনো পর্যন্ত যা হচ্ছে, এগুলোর মানে সংশ্লিষ্টতার বিরুদ্ধে যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডগুলোর মধ্যে অধিকাংশই কতটা নাটকীয়, কতটা একেবারে সস্তা দরের মামলা, সস্তা বর্ণনা, এগুলো তো আমরা সবাই জানি। একজন নারায়ণগঞ্জে মার্ডার করে এসে আর একজন চলে যাচ্ছে খুলনায় মার্ডার করতে, একজন ঢাকায় মার্ডার করে চলে একই সময়ে মার্ডার করছে চট্টগ্রামে। এরকম তো হয়েছে, একই দিনে একই সময়, এরকম তো বিভিন্ন জনের ক্ষেত্রে হয়েছে। এখন বিষয় হচ্ছে কি, বেনজির আহমেদ বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলে তার যে ভূমিকা, এটি আমাদের স্বীকার করতে হবে। আবার তিনি যে একজন পুরোদস্তুর দুর্নীতিবাজ ব্যক্তি, অনেক বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, এটাও সত্য কথা। তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রমাণও পাওয়া গেছে, দুদক থেকেও তো আওয়ামী লীগ সরকারের সময়ই অনেক কিছু তথ্য প্রমাণ পেয়েছিল। অতএব আমরা তাহলে বলতে পারি যে এর সত্যতা আছে, তাহলে আমরা অবশ্যই তার বিচার চাই। কিন্তু ওই পর্যন্ত থাকলে হতো, তাও তাকে ফিরিয়ে আনার একটা সম্ভাবনা থাকতো। কি হয়েছে, তিনি তো দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সরকারের সময়, তাই না? তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার জুলাই হত্যাকাণ্ডে, দুটি মামলা সম্ভবত। কিভাবে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে জুলাই হত্যাকাণ্ডে তিনি জড়িত হলেন? নানান ধরনের বর্ণনা আসতে পারে যে আপনি মিস্টার পুনিয়া, আপনি সৌদি আরব থেকে বা ওই উরুগুয়ে থেকে বা চাঁদের দেশে থেকে আপনি উৎসাহিত করেছেন, আপনি ইন্ধন জুগিয়েছেন ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলার তো অভাব নেই, মানে যুক্তির তো অভাব নেই। এগুলো করে হবে কি, এখন এই হত্যাকাণ্ডগুলো নিয়ে নানান ধরনের সমালোচনা আন্তর্জাতিক ভাবেও হচ্ছে, প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। সেই জায়গা থেকে এটিকে পলিটিক্যাল মোটিভেটেড মামলা মনে করবে, বলবে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে করা হচ্ছে, সো তাকে ফেরত দিবে না। চতুর্থত, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তার পক্ষে থাকার চেষ্টা করবে বা তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করবেন বেনজির আহমেদ। তারা পক্ষ হয়ে অনেক কথা বলবেন, তার মাটিটা, পায়ের তোলা মাটিটা আরেকটু শক্ত হলো। পঞ্চমত, আপনি স্বীকার করুন আর না করুন, আমি স্বীকার করি আর না করি, ডক্টর বেনজির আহমেদ কিন্তু আতিকুর রহমান পূর্ণিয়া বা মঞ্জু আলম পান্না নয়। তার কানেকশন অনেক ঊর্ধ্বে, ইন্টারন্যাশনাল নানান ধরনের কানেকশন রয়েছে, দেশের মধ্যেও কানেকশন রয়েছে। আমি একেবারে চোখ বন্ধ করে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত পত্রপত্রিকার নিউজে এসছে তিনি কোন সংসদ সদস্যের ব্যবসায়িক পার্টনার। বিষয় হচ্ছে কি, আরাফ নামের একজন স্বর্ণ ব্যবসায়ী, যার বিরুদ্ধে পুলিশ হত্যার মামলা ছিল, হ্যাঁ, তাকেও তো আওয়ামী লীগ বিদায়ের পূর্বক্ষণে নয়, আওয়ামী লীগ যখন ছিল তারও 2 থেকে 3 বার, 2021 সালের ঘটনা সম্ভবত, এটি 21-22 সালে, হ্যাঁ,
তো আরাফ তো এত হট কানেক্টেড ছিল না, হাইলি কানেক্টেড ছিল না, তাকে ফিরিয়ে আনা গেছে, যায়নি তো। অতএব ডক্টর বিনোজিৎ, কিন্তু ডক্টরও আবার তার তো ডক্টরেট ডিগ্রি আছে, ডক্টর বিনোজিৎ আহমেদ সম্ভবত, আমার যে ভুল না হয়ে থাকে। তো বিনোজিৎ আহমেদকে ফিরিয়ে আনা এত সহজ না, এটা মোটামুটি আমি বুঝে শুনে বলছি। আর থ্যাংক ইউ। যদি খুব ব্যাপক তৎপরতার মাধ্যমে আর সত্যি সত্যি গভর্নমেন্ট চাই, তাহলে হতেও পারে। আমি শেখ হাসিনার সাথে তার তুলনা দিচ্ছি না, তবে এটুকু আবার বলি, আগে বেশ আগে বলেছি, আবার বলি, শেখ হাসিনাকে সরকার, কোন সরকারই নিয়ে আসতে চাইবে না। যেটুকু বলা হয় যে আমরা আবেদন করেছি ভারতের কাছে, আমাদের প্রত্যক্ষ চুক্তি, এ চুক্তি সে চুক্তি, ভাই কেউ আনবেন, কোন সরকারই শেখ হাসিনাকে আনার জন্য ব্যতিব্যস্ত হবে না। এখন শেখ হাসিনা নিয়ে আসলে সরকার বিপদে পড়বে, এটি প্রত্যেক সরকারই জানে। আওয়ামী লীগ নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে, আর তাদের উদ্দীপনা জাগবে। কোন সরকার, ইভেন সরকার বাদ দেন ভাই, জামাত ইসলামী এনসিপি তো চান, এটা আমার বিশ্বাস। তারা তো বলে যে বিচার মুখোমুখি করতে হবে, ওরা আতঙ্কে আছে। স্বপ্নের মধ্যেও শেখ হাসিনার ছায়াকে ভয় পায়। যদি কোনো ছায়া দেখে মনে হয় যে ওটি বোধহয় শেখ হাসিনা, এই বুঝি দেশে চলে আসছে। কারণ ওরা চায়, সবাই চায়, মানে এই যে হাসিনার বিরোধী যারা আছেন বা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, বাবা মাপ চাই, শেখ হাসিনা ভারতে আছেন, ওখানে থাকুক, আসার দরকার নেই। আমরা যতটুকু ভারত বিরোধী রাজনীতি করছি, শেখ হাসিনার বিরোধী রাজনীতি করছি, এটাই আমাদের পুঁজি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের তো পুঁজি শেষ হয়ে গেল, ওই সব উচ্চবাচ্য থাকবে না, ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, এত সহজ না সবকিছু। এটি হচ্ছে আমার বাস্তবতা। জেরের বিষয়টা নিয়ে যে আমি প্রথম থেকে বলছি যে এখানে তথ্যের বিভ্রাট আছে। এটার হলো আমাদের তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যেটা বলেছিলেন, আসলে সেটা ঠিক না। মানে এখন এটা প্রমাণ হচ্ছে যে এটা ইন্টারপোলের কোনো নোটিশের কারণে এটা হয় নাই। তিনি যে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলছেন, এটা পুলিশের ঐতিহাসিক সাফল্য না। সো 300 বিধিতে উনি যে তথ্যগুলি দিয়েছিলেন, যে আমি কোট করে যদি ওনাকে বলি, এটি বাংলাদেশ পুলিশের একটা ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবে। এই একই সঙ্গে জাতিকে এই বার্তা দিতে চাই, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা মোটেও ওনার পুলিশের সাকসেস নয়, এখন আস্তে আস্তে কিন্তু এটা বেরিয়ে আসছে। এটা মোটেও দুদকের মামলার কারণে অ্যারেস্ট নয়, এটা এখন বেরিয়ে আসছে যে এটা বাংলাদেশ পুলিশ, এটা যে ইন্টারপোলে যে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে, যে নোটিশ পাঠিয়েছে বলে তারা করছিল, যেটা তিনি বলেছিলেন বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল, সেই নোটিশের ভিত্তিতে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানায়। এই যে বলছেন, এগুলোর কোনোটাই ঠিক না। কারণ ইন্টারপোলের কাছে আজকেই চিফ প্রসিকিউটর কথা যে 12 বা 13 এপ্রিল ইন্টারপোলের কাছে তারা তাদের এই রেড নোটিশ জারির জন্য আবেদন জানিয়েছিল, মানে এবার এপ্রিল, মানে এখন মাঝখানে সেটার পরে তো আপনি ইন্টারপোলের ইয়েতের মধ্যে কোথাও নাই যে তার নামে রেড নোটিশ জারি হয়েছে। তো ঘটনাটা উনি যেভাবে একেবারে, যেহেতু ওনার অধীনস্থ দপ্তর, ওনার অধীনস্থ বাহিনী পুলিশ এবং ওনার অধীনস্থ বাহিনীর পুলিশ প্রধানরা অ্যারেস্ট করেছে বলে যে উনি যেই মানে কি বলে কৃতিত্ব জাহির করেছিলেন, এটা একেবারে মানে আমার ধারণা সংসদের ওই 2 দিনের এই 300 বিধিতে বক্তব্য যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বুমেরাং হলো, তার আগেও তিনি এর আগে আরেকটা ওই যে শিবিরের নেতা নিয়ে যে করছেন, সেটাও মানে অবিশ্বাস্য রকমের পার্লামেন্টের কোনো মানে কোন রকম রীতিনীতি ভেঙে তিনি সেটা করেছেন। তো আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো মানুষ এবং ভালো মানে পারফর্ম করার জন্য উনি, কিন্তু উনি হঠাৎ করে একেবারে ধৈর্য না ধরে এবং কোনো কিছু কনফার্ম না হয়ে যে যিনি সাকসেস কৃতিত্বের দাবিদার হয়ে যান, এটার জন্য কিন্তু উনি একসময় কিন্তু হবেন। কারণ ওনার ওই বক্তব্য কিন্তু পার্লামেন্ট এখন টিকলো না, এই জন্য যে এখন আস্তে আস্তে খবর বেরোচ্ছে যে আসলে তাকে ইন্টারপোলের নোটিশে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে স্থানীয় কোনো বিষয়ে। আমি আপনাকে বলছি যে মনে আছে আমি বলছিলাম যে তিনি হয়তো কোনো শপিং মলে গিয়ে বলছিলাম যে শপিং মলে গিয়ে
গিয়ে হয়তো কোনো কিনা চামচ চুরি করছেন বা কোনো চকলেট চুরি করছেন বা কোনো মানে নিজেই অপরাধে জড়িয়েছেন কিনা Right. এখন পর্যন্ত সেটা ক্লিয়ার না, কারণ আমিরাত ওনাকে ধরার পরে আমিরাত বন্ধ ছিল, যে কারণে আমিরাতের থেকে কেউ কোনো তথ্য বাইট করতে পারে নাই। এখন যেহেতু আজকের পরে যদি তথ্য পাওয়া যায়, কিন্তু এখন একাধিক গণমাধ্যম বেরিয়ে আসছে যে তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ধরা হয়নি তাকে, এবং একাধিক ইয়া থেকে আসছে তিনি গোল্ডেন ভিসার গোল্ডেন ভিসার অধিকারী দুবাইতে, ইউএইতে, ইউনাইটেড আরব আমিরাতে উনি গোল্ডেন ভিসার অধিকারী, এবং গোল্ডেন ভিসার উনি পেয়েছেন হলো বিনিয়োগকারী হিসাবে। সো এইখানে এটা ক্লিয়ার যে লোকাল কোনো ক্রাইমের জন্য ওনাকে ধরছেন। লোকাল ক্রাইমটা কি সেটা স্বেচ্ছায় উনি তাদের কাস্টডিতে থাকতে চেয়েছেন না আসলে কোনো অপরাধ করেছেন, এই সংক্রান্ত অনেক কিছুই সামনে আলোচনা আসছে যে উনি ওনার সাথে লোকাল যে যার সাথে উনি ইনভেস্টমেন্টে জড়িয়েছিলেন তার সাথে ওনার বিরোধের সূত্রপাত, সেই বিরোধের সূত্র ধরেই ওই লোকই তার পরিচিত লোকরাই তাকে ধরিয়ে দিয়েছে, হ্যাঁ, যে কোনো একটা বিরোধের কথা বলে তাকে তারপর তার মানে বন্ধুরাই হয়তো বা তার সাথে বিনিয়োগকারীদের মধ্যে কেউ হয়তো ধরিয়ে দিয়েছে, অথবা আবার এটাও হচ্ছে যে তিনি স্বইচ্ছায় কোনো কিছু। সো এখানে এখন একদমই আনক্লিয়ার যে বেনজির আহমেদ কি কারণে ধরা পড়েছেন, কিন্তু বাংলাদেশে যেটা দাবি করা হয়েছে সেটা একেবারে বেঠিক। এটা কি বলে বলা যায় যে আপনার মানে পার্লামেন্টে দেওয়া তথ্যই আসলে সঠিক নয়। এখন আসেন যে বেনজিরের সর্বশেষে তো আদালতের মাধ্যমে দেখেন, আমি ওই দিনও বলেছি যে আদালতের মাধ্যমে আসলে অনেকগুলো স্টেপ দেখেন, বাংলাদেশ সরকার মাত্র আমাদের দুদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে যে তাকে ফেরত পাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাবে, মানে প্রসেসটা শুরু হবে 30 ডেজের মধ্যে এটা চাইতে হবে। তারা চাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু এই যে চাচ্ছেন এই পুরো ফাঁকটার মধ্যেই হইলো বাংলাদেশে তার বিরুদ্ধে 6-7টা মামলা আছে, সেই 6-7টা মামলাতে একটা দুদকের মামলা আছে, সেই দুদকের মামলা এখন দুদক চাচ্ছেন, কিন্তু যে স্বরাষ্ট্রমন্ত্রী যে পার্লামেন্টে দাঁড়িয়েছে দুদকের মামলায় তাকে অ্যারেস্ট করেছে, ইটস নট ট্রু। এখন পর্যন্ত কাছে যাই নাই যে ওনার দুদকের মামলায় ওনার বিরুদ্ধে আছে, এবং মানে ইউএইর কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছানো হয় না, অলরেডি এখন মাত্র পৌঁছানোর চেষ্টা চলতেছে। খেয়াল করে দেখেন ফাঁকগুলো। তো এই ফাঁকগুলোর কারণে আসলে আমাদের সরকার কি করতেছে, আমাদের সরকার আসলে সত্যি কথাটা আমাদেরকে বলছে না। তারা জানে, অবশ্যই জানে কি হচ্ছে, আমি আপনি হয়তো জানি না, হ্যাঁ। তারপরে আপনার যদি ধরেন এই যে লোকাল ইয়াতে উনি, আমি এর আগে বলছি যে উনি কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারেন, সেই আইনি পদক্ষেপ উনি জামিন চাইতে পারেন, উনি এবং যে পদক্ষেপগুলোর কথা এখন শোনা যাচ্ছে সেটা তখনই বলছি যে বাংলাদেশে তাকে অপরাধী প্রমাণ করার জন্য, বাংলাদেশে তিনি যে অপরাধী এইটা প্রমাণ করার জন্য যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস কিন্তু ওই দুবাইয়ের আদালতে পৌঁছাইতে হবে। সেই দুবাই আদালত যখন সন্তুষ্ট হবে হ্যাঁ তিনি অপরাধী, অনলি দেন, তার মানে দুবাইয়ের আদালতে তার একবার বিচার হবে, সেই বিচারে উনি অপরাধী হবেন, অপরাধীর করে তারা হয়েছে। এই যে মানে পলিটিক্যাল ড্রামা করার জন্য, পলিটিক্যাল অ্যাচিভমেন্টের জন্য যে মিথ্যাচারগুলি করার, বেনজির আহমেদকে ধরে আনতে পারলে এটা অবশ্যই বাংলাদেশের বিচারহীনতার যে আছে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বিচারহীনতার সংস্কৃতিটা শেষ হবে, এবং বেনজির আহমেদকে বাংলাদেশের আদালতে যদি দাঁড় করানো যায় উনি হয়তো বিচারে উনি হয়তো পারও পেয়ে যেতে পারেন, কিন্তু তাকে বিচারের অধীনে এবং বিচারের মুখোমুখি হয়ে উনি যদি সেটা বাংলাদেশের বিচারের জন্য একটা ভালো উদাহরণ হবে। কিন্তু অযথা গল্প দিয়ে এইটা করে আমি জানি না এই ধরনের উৎসব করে আপনি কি, আমি জাস্ট একটা এই সেন্টেন্সটা আমি বলবো যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নেক্সটে, সেটা হলো ইউএইর আদালত এইসব উৎসব কোন চোখে দেখবে? ইউএইর আদালত এটা কি দেখবে না যে বাংলাদেশে এই লোকটাকে আমরা অ্যারেস্ট করার পর বাংলাদেশে উচ্ছ্বাস হচ্ছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের চিফ প্রসিকিউটর, বাংলাদেশের সবার মধ্যে এবং দুদকের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণতা দেখা যাচ্ছে। এটা কি তার আইনজীবী বলবে না যে একটা লোক কি কারণে অ্যারেস্ট হয়েছে সেটা এখন পর্যন্ত নিরূপণ হয় না, কিন্তু বাংলাদেশে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এটা হলো কোন দেশে ওই যে বলে না আমাদের দেশে কোথাও দাঙ্গা হইলে আমাদের মিষ্টি বিতরণের কথা বলে বাংলাদেশে দাঙ্গা করে দেওয়া, কারণ আপনি তো মিষ্টি বিতরণের কথা মতো ঘটনা ঘটাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী,
যে বেনজির আহমেদ ধরা পড়ছে বাংলাদেশে মিষ্টি বিতরণ, এটা হয় নাই, কিন্তু আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন 300 বিধিতে এমন আনট্রু কথাবার্তা বলেছেন, এমন এমন কথা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এগুলো কি এভিডেন্স হিসাবে ইউএইর আদালতে বেনজিরের আইনজীবী উঠাবে না? উঠালে আপনার লাভটা কি হলো? আপনি ঐতিহাসিক সাফল্যের কথা বলে আপনি উচ্ছ্বাস প্রকাশ করে আপনি ইউএর আদালতের কাছে কি বার্তা পৌঁছালেন যে আপনারা উচ্ছ্বসিত তাকে অ্যারেস্ট করতে, এবং এই উচ্ছ্বাসের মধ্যে যদি কোনো রকম নেগেটিভিটি তার আইনজীবী বের করে যে এরা নিয়ে এরা মেরে ফেলবে, এই কথা তো বেনজিরকে প্রত্যর্পণ করবে না। আরো একটা মিথ্যা তথ্য দিয়েছেন আমাদের পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা হলো, আমি আবার বলি, এর আগেও বলছি আমি, যে বাংলাদেশের সাথে ইউএর প্রত্যর্পণ চুক্তি নাই, অথচ বলা হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আওতায় এটা করবে, এবং আজকে চিফ প্রসিকিউটর স্বীকার করছেন সেটা, যে বাংলাদেশের সাথে ইউএর প্রত্যর্পণ চুক্তি নাই। তাহলে কোন কিসের ভিত্তিতে আনবেন সেটা তো আগে ঠিক করতে হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী একটা মিথ্যাচার করলেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনা হবে। আমি তখনই বলছি যে প্রত্যর্পণ, আমি জানি আমার সাথে অনেকে ডিবেট করছে, বিভিন্নভাবে আমার টেক্সট করছেন, আমাকে বিভিন্নভাবে অবহিত করার চেষ্টা আছে, অমুক আছে, আরব খানরা আনার জন্য ওইটা ব্যবহার হচ্ছে, তমুক হচ্ছে, আমাকে অনেক যুক্তি দেখাইছেন, কিন্তু আমি বলছি না রে ভাই, ঘটনাটা এটা না। ঘটনাটা প্রত্যর্পণ চুক্তি বলে বাংলাদেশের সাথে কয়েকটা দেশের মাত্র প্রত্যর্পণ চুক্তি, সব দেশের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি নাই। 2-3টা দেশের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি, ভারতের সাথে আছে, থাইল্যান্ডের সাথে আছে, এরকম কয়েকটা দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি সবার সাথে বাংলাদেশ করে নাই। যদি করতো, বাংলাদেশ কূটনৈতিক ইতিহাসে অনেক বড় কিছু হতে পারতো, যে বাংলাদেশ আজকে পুরো পৃথিবীর কাছে বাংলাদেশে কোনো কিনা আসামি গ্রানাডা গিয়া পার পাবে না, বাংলাদেশে কোনো আসামি ভুটানে গিয়া পার পাবে না, বাংলাদেশে কোনো, নেপাল থেকে একটা আনতে পারেন না আপনি, নেপালে বসে আছে সব। আমাদের দেশে এখানে আপনি শত শত মামলা দিচ্ছেন, আমাদের বন্ধুরা নেপালে যায় বসে আছে না, আনতে পারবেন না। তো প্রত্যর্পণ চুক্তি আছে বলে উনি যেটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনা হবে, হ্যাঁ, যে দম্ভক্তি ব্যবহার করছেন। আমার কাছে ওই 300 বিধির, আমি এখনো বলি যে ওই দিন যে উনি একটা দম্ভ নিয়ে কিন্তু ইয়াতে সংসদের ফ্লোরে দাঁড়িয়েছিলেন। সাকসেস বা এখানে সাকসেসফুলি ব্যাপার আছে কিনা আমি জানি না, সাকসেসের কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না, সরি, আমি একটা টেক্সটার সাথে আমি একটু এখানে কোনো বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ পুলিশের কোনো সাকসেস না থাকা সত্ত্বেও আপনি এখন ঐতিহাসিক সাফল্য দাবি করে বসেছেন। বাংলাদেশ পুলিশের এখানে কোনো ভূমিকা আছে না উনি বলছে নোটিশের জেরে এটা তাকে ধরা হয়েছে। নোটিশ জারির জন্য মাত্র 12ই এপ্রিল, জাস্ট 1-1.5 মাস আগে, মাত্র 2 মাস আগে মাত্র আবেদন করা হয়েছে। আপনি আবেদন করার সঙ্গে সঙ্গে নোটিশ জারি হয়েছে, যে নোটিশ জারি হতো কোথায়, সেই নোটিশটা বাংলাদেশ ইন্টারপোলের ওয়েবসাইটে নাই কেন? সো এখানে টোটাল বিষয়টা এমন করে ফুলায়া ফফায়া আপনি এমন করছেন যে আলটিমেট মিথ্যা কথা বলা, অমুক সবকিছুতে ফ্লড, এবং 300 বিধিতে কথা বলে যে উনি নিজেই সংসদের ফ্লোরকে নষ্ট করছেন। অ্যাট দ্য সেম টাইম এই বেনজিরের, আমার তো এখন যথেষ্ট সন্দেহ হয় সালাউদ্দিন সাহেবই বেনজিরের ভক্ত কিনা, যে উনি এত উচ্ছ্বাস প্রকাশ করে, এত ইচ্ছে করে, যাতে করে ইউএইর আদালত যেন এইটাকে ব্যবহার করে তারা যেন ফেরত না দেয়। আমি সন্দেহ প্রকাশ করছি, বেনজিরকে যদি আনার ইচ্ছা থাকতো তাহলে উনি নির্মোহ কথা বলা উচিত ছিল। বেনজিরকে যদি উনি ফেরত আনার ব্যাপার ছিল, ওনার উচিত ছিল সংযত ভাষায় সত্যি একেবারে যেটা বলে কঙ্কালের মতো যতটুকু বলা দরকার ততটুকু বলা উচিত ছিল। এরকম ফুলায় ফাফায় উচ্ছ্বাস প্রকাশ করা না। আমার যথেষ্ট সন্দেহ হয় যে উনি বেনজিরের প্রমোটার কিনা, যথেষ্ট সন্দেহ হয় যে উনি চান কিনা বেনজির ফেরত আসুক। আমার যথেষ্ট সন্দেহ হয় যে উনি আসল সত্যি জিনিসটা বের করতে চান কিনা, যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার এখন। থ্যাংক ইউ। একদম। পরেরটাই যাই তাহলে। বেনজির তো এখন আচ্ছা, আমি আরেকটা আদালতে তো আপনি বললেন, আদালতের প্রসঙ্গে, আদালত তো এখানে দেখলাম একটা গণমাধ্যম লিখছে যে আদালত বন্ধ ছিল, মঙ্গলবার পর্যন্ত আদালত খুলবে, এখন দিবেন। এবং আপনি তো বললেন তাকে এক বাণিজ্যিক ইয়ে থেকে ধরা হয়েছে এবং তার সঙ্গী সাথীরাই ধরাই দিচ্ছে, অনেক কিছু সবই তো ক্লিয়ার হলো। কিন্তু আমরা তো আসলে বাংলাদেশের মানুষের কাছে যে বার্তা দিলাম, আমরা তো একদম ইন্টারপোলের মাধ্যমে ধরে কৃতিত্ব নিয়ে নিচ্ছি, এখন নিয়ে আসবো আইনে আর জুলাই দিব আর কি। কিন্তু এতে তো শুধু আনতে চাই কিনা আমি তো সেটাই সন্দেহ করছি। আমার তো ধারণা তারা আনতে চায় না বলে তারা এটা করছে, যে এরকম করলে ইউএর আদালতে যতই চাই না চাই এরা আনা যাবে না, এরা আদালত আটকায় দেবে। এই জন্যই এই চক্রান্তের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজটা করছেন কিনা আমার যথেষ্ট সুন্দর লাগছে। তড়িঘড়ি করে 300 বিধিতে নোটিশ
পাঠ করেছেন আর কি, জানাই দিচ্ছেন। এই তো গেলে একটা, আরেকটা ব্যাপার দেখেন আপনি, উপদেষ্টা জাহিদুর রহমান ইস্যুতেও কিন্তু এখনো সব সরগরম। জাহিদুর রহমান গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছেন, তিনি বলেছেন মানে এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা এটা দেখে আচ্ছা তারপরে ইয়ে নিয়ে, এই বেনজির নিয়ে, হ্যাঁ বেনজির নিয়ে আছে, আমি শেষ করে তারপরে আপনি রাইট সাবজেক্ট চেঞ্জ করেন। শিওর। আর মেন্টর মিস্ত্রি লিখছেন যে সামথিং কুকিং হচ্ছে আর কি, তিনি বলছে আমি দেই এটা সামথিং কুকিং হচ্ছে, কি বলে গভর্নমেন্ট ওয়ান্ট টু ব্লাইন্ড সাইড পাবলিক ইটস ইউজিং বেনজির ইস্যু। তিনি আরো লিখছেন বেনজির ইস্যুতে, আপনাকে একটা প্রশ্ন করছেন উনি, ওই প্রশ্নটা দেই। এই যে সাইফুল ভাই এই প্রশ্ন দিলাম, উনি এই প্রশ্ন করছেন, Please find out what is that government is trying to hide from public. Benazir issue is a diversion or simply to say to distract public's attention. You may be right. আমার কাছে আপনি Benazir issue ডাইভার্সন কিনা, কারণ ডাইভার্সন হতো যদি সরকার এটা বানাতো। এটা আমার কাছে কেন যেন হচ্ছে ডাইভার্সন না, এটা হলো আমার কাছে মনে হচ্ছে কেন বেনজির সরকার জানতো না বেনজির অ্যারেস্ট, কারণ যদি বেনজির অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যাবে, অ্যারেস্ট হয়েছে 12 তারিখে, সরকার স্টেটমেন্ট করছে 14 তারিখে, সো তারা জানতো না। সো এইখানে তারা এটা কুক করছে এটা ব্যাপার না, বরং তারা এটা ব্যবহার করতেছে কিনা এটা হলো ব্যাপার, যে এই ইস্যুটাকে ব্যবহার করছে কিনা। আমার কাছে মনে হয়েছে যে সালাউদ্দিন সাহেব, আমি একটু আগে বলে ফেলছি এই কথাটা বলা হচ্ছে, সালাউদ্দিন সাহেব এই ইস্যুটা ব্যবহার করে কি বলে এই ধরনের যাদেরকে অপরাধী মনে হচ্ছে তাদেরকে ছাড়ানোর কোনো পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রের পার্ট কিনা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই সময় অন্য কোনো ঘটনা ঘটছে কিনা সেটাকে সেটাকে মানুষের দৃষ্টিতে না এনে এইটা দিয়ে হতে পারে, কিন্তু এটা প্ল্যান কিছু না, তাৎক্ষণিকভাবে সুযোগ পেয়েছে হয়তো সেটাকে ব্যবহার করতেছে, এটাই তো। কিন্তু প্ল্যান করে করতে, কিন্তু যেটা প্ল্যান করে সালাউদ্দিন সাহেব করেছে বলে আমার সন্দেহ হয় সেটা হলো পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম উচ্ছ্বাস, এরকম কিছু, এরকম মিথ্যা অসত্য কথা বলা, অমুক কথা তমুক কথা বলার কারণটাই হলো যে বেনজির যেন দেশে ফিরে আনতে না হয়। বেনজিরকে আনলে হয়তো থলের অনেক বিড়াল বেরিয়ে পড়বে, আরো অনেক কিছু হয়েছে, সালাউদ্দিন সাহেবেরও কোনো কাহিনী বেরিয়ে পড়বে। কেননা বেনজির তখন বোধহয় র্যাবের চিফ ছিল যখন সালাউদ্দিন সাহেবের শিলংয়ে পৌঁছান, সো অনেক গোপন তথ্য ফাঁস হতে পারে, যে কারণে সালাউদ্দিন সাহেব চান না যে বেনজির দেশে এসে কোনো ডকে দাঁড়িয়ে কথা বলুক। ডকে দাঁড়িয়ে যদি কথা বলে সে কিন্তু অনেক কিছু তখন ফাঁস করে, যে যাই বলে না বেনজির কিন্তু বাংলাদেশ পুলিশের আইজিপি ছিল, সে অনেক কিছু জানে, অনেকের হাই প্রোফাইল তো অবশ্যই জানে, সে প্রত্যেকের ফাইল সম্পর্কে জানে, প্রত্যেকের কার কি দুর্বলতা আছে, যে সালাউদ্দিন সাহেবের কি দুর্বলতা, তারেক সাহেবের কি দুর্বলতা, সব সম্পর্কে এটা ভাবার কোনো কারণ নাই যে বেনজির আহমেদ বাংলাদেশের আইজিপি থাকা অবস্থায় উনি এই ফাইলগুলো পড়েন নাই, যে আমাদের হাই প্রোফাইল লোকদের সম্পর্কে উনি জানেন না, উনি সবার সম্পর্কে জানেন। সো উনি যদি ডকে আসেন তাহলে কিন্তু অনেক তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা আছে। সো উনি যেন ডকে না আসেন, এইটার জন্য কোনো চক্রান্ত আছে কিনা, এইটা হলো আমার সন্দেহ এই জায়গায়, যে এরকম হাই প্রোফাইলটাই ইমিডিয়েটলি কেন এরকম রিয়াক্ট করলো, কেন এরকম দাঁড়ায় করে ফেললো। কারণটা হলো যে তারা অনেক কিছু, তাদের গোপনীয় তথ্য আছে, যে তথ্যগুলো বেনজির বলে দিতে পারেন। বেনজির ডকে দাঁড়িয়ে যখন কথাগুলি বলা শুরু করবেন সেটা কিন্তু রেকর্ডেড হবে, বাংলাদেশের আইনি ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। সো বেনজিরের বাংলাদেশের আদালতে উপস্থিতি অনেকেই পছন্দ নাও করতে পারেন। আমার এটাই সন্দেহ, এটাই আমার কাছে একমাত্র সন্দেহ, যে সালাউদ্দিন সাহেব এবং তার সাথে আরো অন্যান্যরা মিলে বেনজিরকে বরং বাংলাদেশের ডকে যেন না আসতে পারে সেই চেষ্টা করতেছেন। একদম এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন নাই, তবে এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন নাই। একজন কাটার লিখছেন, সালাউদ্দিন সাহেব মনে করছেন দেশের মানুষ সব পিনাকির অনুসরণকারীদের এর মতো বুদ্ধিমান। আচ্ছা, আর স্বপ্নরাটুল লিখছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বেনজির স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, এটা তো অনেক দূরের ব্যাপার। তবে সাইফুল ভাই যেটা বলছেন এটাই, যে সব তথ্য তো সে জানে, আমাদের সব হাই প্রোফাইলের তথ্য সে জানে। আচ্ছা, সাইফুল ভাই কিছু খুঁজছেন মনে হয়। তারপরে লাইটিং এর প্রবলেম হচ্ছিল না? আচ্ছা, আমরা অনেক কমেন্ট করেছিলাম তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সঞ্চালক কিংবা অতিথি কেউ বলেনি। হ্যাঁ, অ্যাবসলিউটলি আমরা কখনো বলিনি। এখানে একজন লিখছেন যে সেদিন বলেন যে সে অ্যারেস্ট হয়নি, আমরা একবারও বলিনি সে অ্যারেস্ট হয়নি, আমরা ছেড়ে দিচ্ছি সেটাও বলিনি, আমরা কমেন্টসের কথা বলছিলাম। আইম্যাক্স সাহেব সে উত্তর দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ। আর মেন্টর মিসি আপনাকে ধন্যবাদ জানাইছেন সাইফুল ভাই ব্যাখ্যা দেওয়ার জন্য। তারপরে সাইফুল ভাই জামাতের, আমি আচ্ছা এটা দরকার নাই আমরা।
এটা দরকার নাই, এটার প্রশ্ন এখন দরকার নাই, এই জন্য তো আর কোনো প্রশ্ন নাই। খালি অরূপ ভট্টাচার্য বলেন, সাইফুল স্যার এইসব মন্ত্রী সকাল বিকাল আর অসত্য কথা বলেন, তারা যখন বাসায় গিয়ে তাদের কথা শুনে আয়নার সামনে যখন যাবে এদের লজ্জা করে না? কি জানি না। তারপরে জুলাই আগস্টের মামলার মাধ্যমে বেনজিরকে বিএনপি বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা, আবিদ ইসলাম লিখছেন, আদিবা ইসলাম লিখছেন। আচ্ছা, পরে আলোচনাটাই যেতে চাই, এই সময় তার প্রশ্ন নাই। জাহেদ ইস্যুতে নিশ্চয়ই আপনি রিপোর্ট গুলা দেখছেন ওনার সংবাদ সম্মেলনে। উনি সংবাদ সম্মেলন বেশ নমনীয় এবং প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি যথেষ্ট ছিলেন, সতর্ক ছিলেন মনে হয়। এখানে একটা কমেন্ট একজন করছে, আমি তার উত্তর দেব। বাদল সোম বলছেন যে সেদিন আমরা বলেছিলাম নাকি অ্যারেস্ট। আমি কি কথা কখনো বলেছি যে অ্যারেস্ট হয়নি? বাদল সোম, আপনি আমাকে ভুল বুঝছেন বা আপনি ভুল শুনেছেন। আমি কখনো বলি নাই যে অ্যারেস্ট হয়নি, একবারের জন্য বলি নাই যে অ্যারেস্ট হয়নি। বরং কিভাবে অ্যারেস্ট হয়েছেন, কেন অ্যারেস্ট হয়েছেন, এটা নিয়ে আমি কোশ্চেন করেছিলাম। আমি বারবার বলছিলাম যে উনি আদৌ এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছেন কিনা, উনি কোনো শপিং মলে অ্যারেস্ট হয়েছেন কিনা, কি বলে চকলেট করতে গিয়ে হচ্ছে এইটা করছেন কিনা, কিন্তু আমি একবারও বলি নাই যে উনি অ্যারেস্ট হয়েছেন কিনা, এটা আমি কোশ্চেন করি নাই। ওইটাই বলছিলাম, আমি যে আগের ব্যাখ্যাটা দিছিলাম ওইটাই বলছিলাম, ওনার ওই প্রশ্নের জবাব আমরা তো একবারও বলি নাই যে অ্যারেস্ট নাই। ওকে, পরে আলোচনা যেতে চাই তাহলে জাহেদ সমাচার। আর এই যে আমাদের উপদেষ্টা জাহেদুর রহমান তিনি ব্রিফ করলেন শেষ পর্যন্ত গতকালকে সচিবালয়ে, এবং তিনি বলছেন যে হাই কমিশন ছিলেন, বাংলাদেশের হাই কমিশন সার্বক্ষণিক সেখানে ছিলেন তার সঙ্গে 2.5 ঘন্টা শুরু থেকেই। আর আরেকটা জিনিস বলছেন তিনি ভারত থেকে আমন্ত্রণ পেলে ভারত যাবেন। সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু শুনি এই জায়েদ সাহেবের বক্তব্যের। এই লোকটা যে আগাগোড়া একটা টাউট প্রকৃতির লোক, এই লোকটা যে আগাগোড়া টাউট প্রকৃতির লোক এবং চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত টাউট, এটা হলো প্রমাণ হলো তার পুরা এই যে এইখানকার এই যে কথা বলেছে, এটার মধ্যে কি কি আছে আমি বলি। এটার মধ্যে আছে হইলো যে সে ধরেন ওখান থেকে উনি তাৎক্ষণিক প্রতিবাদ করে উনি চলে আসছেন। মানে এটা কত উত্তেজিত অবস্থায় উনি কাজটা করছেন, অনেক উত্তেজনা না, কিন্তু কথা বলার মধ্যে কোনো উত্তেজনা দেখছেন না? তাহলে ওখানে তাৎক্ষণিক ভাবে উনি প্রতিবাদ জানানোর জন্য করছেন। ওখানে কিন্তু উনি আবার বলছেন যে ওনার পাসপোর্টটাতে ওনার অনুমতি মিলেছে, কিন্তু মেলার পরে উনি কই গেছেন? তাহলে উনি তাৎক্ষণিক প্রতিবাদ করে কোথা থেকে চলে আসছেন? ভারতে উনি ঠিকই ঢুকেছেন, ভারতে উনি এন্ট্রি নিয়েছেন, এন্ট্রি নিয়ে তারপর বেড়েছেন এটা। তারপরে দেখেন ভারতে উনি আবার আমন্ত্রণ পেলে, ওনাকে কে আমন্ত্রণ জানিয়েছে? এখানে আরেকটা মিথ্যাচার, ওনাকে কেউ আমন্ত্রণ জানায় নাই। এইটার ইন্ডিয়ান ওশেন ড্রিমে যে আছে সেটা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশে ওনাকে নমিনেট করা হয়েছিল, তারপরে ওনার নামে একটা আমন্ত্রণ পত্র আসছে উনি যেন যেতে পারেন, এই তো। কিন্তু উনি এখানে ক্লিয়ার করেন উনি কি রেড পাসপোর্টে গেছেন না সবুজ পাসপোর্টে গেছেন। দেখেন অনেক কিছু, এবং ভারত সম্পর্কেও মানে আরেকটা তথ্য আছে, অনেকগুলো তথ্য মধ্যে আরেকটা তথ্য আছে যে উনার কি বলে আরেকটা তথ্য হলো রিয়াজ হামিদুল্লাহ কাছে যখন ওনাকে দেওয়া হয় যে না ওনার অনুমতি মিলেছে বলে ওনাকে যখন পাসপোর্ট ফেরত দেওয়া হয়, তখন উনি দেশের রাজনৈতিক মহলের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। দেখেন রাজনৈতিক মহলটাকে, তার বসকে তারেক রহমান, তার মানে উনি তারেক রহমানকে জড়ালেন, কিন্তু তারেক রহমান তাকে ভারত থেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে চলে আসতে বলেছেন। এটা কি ট্রু হতে পারে? আপনার বিশ্বাস হয় যে তারেক রহমান তাৎক্ষণিকভাবে তারেক রহমান উনি টেলিফোন করেছেন, উনি টেলিফোন করার পরে তারেক রহমান তাৎক্ষণিকভাবে ওনাকে চলে আসার জন্য সিদ্ধান্ত দিয়েছেন? বিশ্বাস হয়? মোটেই না। তাৎক্ষণিক সিদ্ধান্তটা হলো মাথা গরম করার সিদ্ধান্ত, কিন্তু উনার যে প্রেস ব্রিফিংটা করলেন বা কথা বলেন মির্জের সাথে, এটাকে মনে হয় উনি মাথা গরম করে আসছেন। এখন তো মনে হয় ওনার মাথার মধ্যে কয়েক টন বরফ ঢেলে দেওয়া হয়েছে। তাহলে উনি মাথা গরম যে তখন করলেন, উনি যে জড়ালেন তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে, এটা কি ঠিক? কারণ তার বস, ইমিডিয়েট বস কিন্তু তারেক রহমান। তাকে যদি নির্দেশ দেয় কেউ, তারেক রহমান নির্দেশ ছাড়া তো ওইখান থেকে চলে আসতে পারেন না, যেহেতু তো ওনাকে বলা হচ্ছে ওনার অনুমতি মিলেছে, যেখানে রিয়াজ হামিদুল্লাহ বলছেন ওনার অনুমতি পাওয়া গেছে।
উনি বলছেন যে রিয়াজ হামিদুল্লাহ এবং যখন বারবার জিজ্ঞেস করে তখন তারা জিজ্ঞেস করছে, এবং ওখানে আরো তথ্য প্রমাণিত হয় যে আবারও আমি বলি, ওখানে কিন্তু রিয়াজ হামিদুল্লাহর বক্তব্য অনুসারে বা তার কথার মধ্যে পরিষ্কার আসে যে তার পাসপোর্টটা দেওয়ার পরে তার সম্পর্কে অনেক তথ্য সামনে আসে, এটা যাচাই করা শুরু করছে তারা। রিয়াজ হামিদুল্লাহর বক্তব্যের মধ্যে আছে। তার মানে হি ট্রাভেলড উইথ আ গ্রিন পাসপোর্ট, নট এ রেড পাসপোর্ট। রেড পাসপোর্ট। তার মানে এখানে আরো একটা বিষয় দাঁড়ায়, তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে একটা রেড পাসপোর্ট দিতে ব্যর্থ হয়েছেন 4 মাসে। অথবা তিনি রেড পাসপোর্ট থাকা অবস্থায় সবুজ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে গেছেন। এখানে আরো অনেক কিছু উনি পরিষ্কার করেন নাই। উনি সার্ক ভিসা মানিকটা কি? সার্ক ভিসা তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক ভিসা কি তাকে সবুজ পাসপোর্টে দিছে? কি হিসাবে দিল? সবুজ পাসপোর্টে তো ওনাকে তথ্য উপদেষ্টা হিসেবে দিতে পারবে না, কারণ তথ্য উপদেষ্টা হিসেবে দিতে হলে তাকে রেড পাসপোর্টে দিতে হবে। আর রেড পাসপোর্ট যদি ওনার হয় তাহলে তো ওনারা ট্রাভেলের কোনো রকম বিধিনিষেধ নেই, উনি সরাসরি চলে যাবেন। তাহলে উনি সবুজ পাসপোর্ট দিয়ে উনি কোত্থেকে এই সার্ক ভিসার জন্য উনি কিভাবে, মানে আমি তো তার কথাগুলোর মধ্যে এত রকম ভণ্ডামো, এত রকম শয়তানি, এখন পুরো চেহারার মতো। আমি তাকে যে কোনো আগাগোড়া টাউট মনে করি, আগাগোড়া শয়তান মনে হয়েছে তার কাছে কথা। একটার সাথে আরেকটা মিল নাই, কোনটার সাথে কোনো মিল নাই। তিনি কিন্তু এখানে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর মতো জড়াই ফেলছেন যে তার রাজনৈতিক মহলের সাথে যোগাযোগ করে তিনি এই সিদ্ধান্ত নেন। তাহলে উনি 2.5 ঘন্টা অপেক্ষা করছেন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। কোন কি তাৎক্ষণিক? তো মাথা গরম হয়েছিল ওনার। মাথা গরম না হলে ওনাকে অনুমতি দেওয়ার পরে রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকা অবস্থায় উনি ওখান থেকে চলে আসেন কেন? এখন উনি কিন্তু এখানে আরেকটা মিথ্যাচার করেছেন কিনা সেটা এখন খুঁজে বের করে বাংলাদেশের সাংবাদিকরা বের করতে পারে যে আসলে তিনি কার নির্দেশে এই কি বলে ওইটা, নাকি উনি মাথা গরম করে চলে আসছেন কোনটা, নাকি উনি এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওখানে গেছেন, গিয়া উনি সবুজ পাসপোর্টটা দিয়েছেন এই জন্য যে তার ব্যাকগ্রাউন্ড বের হয় এবং তাকে ইমিগ্রেশন অফিসার যে ভদ্রলোকটি একজন সাব ইন্সপেক্টর লেভেলের, তিনি অনেক বড় কিছু না, তার যে অ্যাক্সেস, উনি যখন সবুজ পাসপোর্ট দিচ্ছেন তার অ্যাক্সেসটা হলো সবুজ পাসপোর্টের অ্যাক্সেস। সবুজ পাসপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তো ওনার সম্পর্কে, ওনার ট্রাভেল, এই লোকটা সম্পর্কে ভারতের গোয়েন্দারা কি মনে করে, নিরাপত্তা বিশ্লেষকরা কি মনে, সব ওখানে বেরিয়ে গেছে। ওই সাব ইন্সপেক্টর কি তাকে সঙ্গে সঙ্গে সিল মেরে দিবে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে, নাকি ওকে ক্রিমিনাল হিসেবে দেখছে? সে ক্রিমিনাল হিসেবে দেখছে, কারণ ভারতের আইনের মধ্যে সে ক্রিমিনাল হয়ে গেছে। তার ভারতের আইনে তাকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি মনে করেছে। সেই লোকটা ব্রিফিং করেও কিন্তু শয়তানির পরিচয় দিয়েছে, পুরোটা শয়তানি করেছে। তারেক রহমানকে জড়িয়েছে, নিজে আবার ভারতের সাথে সম্পর্ক যেন না হয়, তার এই রিয়াকশনের কারণে যেন ভারতের সাথে সম্পর্ক খারাপ না হয়, এই জন্য আবার তারেক রহমানের মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এই কথা কইছেন। 2 রকম কথা তো, এর মার খাওয়ার ভয়ে কিন্তু এই কথা কইছে সে, যে তাকে অবশ্যই ভারতপন্থী যে ইয়ারা আছে সরকার মধ্যে আছে এবং তারেক রহমান তার বস আছেন, এই বস তাকে ফিজিক্যালি পিটাই কিনা এটার জন্য উনি ভয়ে কামটা করছেন। কারণ এটা ফিজিক্যালি পিটানোর মতো অবস্থা, কারণ সে এত 2.5 ঘন্টা অপেক্ষা করলো, হাই কমিশনার 2.5 ঘন্টা ধরে চেষ্টা করে তারা শেষ পর্যন্ত ক্লিয়ার করলো, তার অনুমতি মিললো, তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে চলে আসেন। মানে কি তার কে ইয়ে করলো? তিনি কিন্তু এখানে আবার জড়াই দিলেন প্রধানমন্ত্রীকে। আগাগোড়া বাটপার একটা, এটা যে আমার গায়ে থেকে গন্ধ বেড়ায় আমি এমনি বলি না, আগাগোড়া একটা মিথ্যুক লোক, একদম আগাগোড়া। মানে এর কথাবার্তা আপনি আরেকটা দেখেন, খেয়াল করতেন এই ব্যাপার তাকে খামোশ মনে হচ্ছে আমার, তার চেহারার মধ্যে একটা খামোশ আকৃতি, মানে মাওলানা ভাসানী খামোশ বলতো, খেপে গেলে, যে আপনার কথা খেপে গেলে বলতো খামোশ। কিন্তু এই খামোশটার মানে বলতো কেন? ওই লোকটার থামানোর জন্য। তা আমার মনে হয় যে উনি খামোশ হয়েছেন, কেউ তারা খামোশ বলছে, কেউ তাকে খামোশ বলেছে এবং সে খামোশ হয়েছে তার চেহারা চুরুতের মধ্যে সেটা। কিন্তু ওই দুষ্টামি এবং ইচ্ছামি মানে ইয়েটা, ওই যে ক্রিমিনাল মাইন্ডটা, এটা কিন্তু তার চায় নাই। তারেক রহমানের ঠিকই জড়িয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক মহলে জড়াইছেন, সবাই জড়াই ফেলছেন। তার ব্যক্তিগত, এটা আমার এখন আস্তে আস্তে মনে হচ্ছে এটা সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার ব্যক্তিগত উদ্যোগে সে কিন্তু ভারতের সাথে যেন সম্পর্ক একটা নষ্ট, বা উনি লাইমলাইটে আসার জন্য নিজে আবার এই বাংলাদেশের মানুষের কাছে তিনি আবার হওয়ার জন্য, হিরো হওয়ার জন্য, যে ভারত বিরোধী একজন নেতা পাওয়া গেল, হাদির পরে উনি বড় নেতা হয়ে গেলেন।
সব হাদিরা তো আগের হাদিরা তো সব হারাইছে, তাই না? তাহলে জাবেরের কি হবে? তাইলে জাবেরের কি এগুলো তো হবে? না, এগুলো তো হারাই গেছে, এগুলো তো এখন এগুলারে আপনি বাটি চালা, আমাদের দেশে বলে বাটি চালা দিয়ে খোঁজে না। আপনি জানেন বাটি চালা দেয় যে কোন স্বর্ণরনা হারাই গেলে আমাদের দেশে আগের কালে আর কি বাটি চালা দিত। জি, বাটি চালান দেওয়া লোকজন আছে, কিন্তু মহিলা পুরুষ এরকম আছে বাটি চালান দেয়। তো জাবেররা তো বাটি চালান দিলেও এখন খুঁজে পাওয়া যাবে না। তো এই যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ভারত বিরোধী নেতার অভাব হয়েছে, হাদির মৃত্যু, হাদির ইয়ে, এখন উনি আরেকজন হাদি হওয়ার চেষ্টা করছেন কিনা, আরেকজন ভারত বিরোধী মূর্তি ধারণ করার চেষ্টা করছেন কিনা আমার যষ্ট সন্দেহ নেই। তবে লোকটা আগাগোড়া হারামি, আগাগোড়া বাটপার, আগাগোড়া শয়তান, এটাই আজকের এই তার কথাবার্তায় বুঝে গেছে। সে খুবই ঠান্ডা মাথায় তারেক রহমানকে জড়াই দিচ্ছে, রাজনৈতিক মহলের সাথে কথা বলে আসার, বা ঊর্ধ্বতন মির্জা ফখরুলকে জড়াই দিচ্ছে, বা কাউকে জড়াই ফেলছে। উনি তো তারেক রহমানের কথা বলছেন, কথা বইলাই সিদ্ধান্ত নিচ্ছেন চলে আসবেন, আর প্রথমে তো মাথা গরম করে। আমার একটা কথা, ওনার এই এই তাৎক্ষণিক মাথা গরম দেখে মনে হচ্ছে যে বাচ্চারা যায় না মার্কেটে মা বাবাদের সাথে, তখন একটা খেলনা দেখলে পরে না এটা আমাকে দিতে হবে বলে সে গড়াগড়ি খাওয়া শুরু করে, নাইলে আমি কিন্তু আর যাবো না, বাসায় যাবো না। ওনার অবস্থা এইরকম হচ্ছে, দিচ্ছে না ভিসা, আমাকে এন্ট্রি দিচ্ছে না, আমি আর যাবোই না, গেলাম গা। কিন্তু উনি গেলেন কিভাবে, ব্যাক করলেন কিভাবে? এন্ট্রি মানে উনি তো এক্সিট করে আবার ইন করতে হয়েছে নাকি? তা তো বটেই, ডেফিনেটলি এক্সিট করে ইন করতে হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হলো আগের অনুষ্ঠানে এটা নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম, এখন আবার এই যে দেখেন সুমন নামে একজন, আমি যাই বলি সবাই কিন্তু জানে যে তুলা রাশি দিয়ে বাটি চালান দিত চোর ধরতে। না, আমি একবার একটা বাটি চালান দেখছি, সেটা অন্য, সেটা স্বর্ণ হারায় গেছে, এটার জন্য বাটি চালান দিচ্ছে। আমিও দেখছি বাড়ি চালান, গ্রামাঞ্চলে তখন খুব ছিল এগুলো আর কি। না, এই সর্বাণী মুখোপাধ্যায় একটা কথা লিখছেন যে উনাকে রেস্ট্রিক্টেড পারমিশন দেওয়া হয়েছিল যে এই অনুষ্ঠানে আপনি যাবেন, গিয়ে আবার যথারীতি আপনি বিমানে উঠবেন, এসে অনুষ্ঠান শেষ করি, আর ডানে বায়ে কোথাও যাবেন না। এই কারণে উনি রাগ করে আর যায় নাই আর কি, যে আমি আর যাবোই না, এই রেস্ট্রিকশন করে দেওয়া আর কি। তো আমরা জানি না এটা কি, তবে না, হ্যাঁ, আপনার গতিবিধি রেস্ট্রিক্টেড থাকবে। আপনি এই হোটেল থেকে অনুষ্ঠান স্থলে যাবেন, অনুষ্ঠান স্থল থেকে হোটেলে আসবেন, হোটেলে থাকবেন, আপনি কোনো পাবলিক প্লেসে যেতে পারবেন না, এগুলো কিন্তু রেস্ট্রিকশন আছে। ভারতে কিন্তু আবার এই ধরনের কিছু বিষয় আছে যে আপনি এটা এখানে যে এটা বলে দিতে পারে, যে ভারতে না, পৃথিবীর যে কোনো জায়গাতে ইমিগ্রেশন কিন্তু আপনাকে এই রেস্ট্রিকশন দিতে পারে যে তুমি এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে উঠে প্লেন উঠে চলে যাওয়া, শেষ, তুমি এর বাইরে যেতে পারবো না। এটা হইতে পারে রেস্ট্রিক্টেড মোবিলিটি বলে এটাকে। হ্যাঁ, এই যে আমাদের পুলিশ প্রধান ছিলেন বেনজির সাহেব, এই যে পুলিশের কি একটা জাতিসংঘের একটা প্রোগ্রামে যাবেন, ওনার উপর তো রেস্ট্রিকশন, উনি আমেরিকায় যেতে পারবে না। উনি এই 7 দিনের জন্য গেল ওই হোটেল আর জাতিসংঘের প্রোগ্রাম হোটেলটা, আর কোথাও উনি যেতে পারে নাই, তো উনি গিয়ে আসলো, তাই না? তো ওনার ক্ষেত্রে তো তাই হইতে পারতো, কিন্তু রেস্ট্রিকশন থাকে, মুভমেন্টের উপর রেস্ট্রিকশন থাকতে পারে। এই যে উনি রাগ করে চলে আসলেন, ক্ষতিটা তো বাংলাদেশের করলেন নাকি? আপনার কি মনে হয়? আপনি আমার জিজ্ঞেস করতে চান ক্ষতি বাংলাদেশের কিছু? বাংলাদেশের জনগণের কাছে আপনার দর্শকদের জিজ্ঞেস করেন যে, আপনার দর্শকদের কথা জিজ্ঞেস করেন যে বাংলাদেশের ভাব এবং মূর্তি দুই পিলারের মধ্যে তো এমনিই আছে, আপনি আর কি নষ্ট করবেন? এমনি বাংলাদেশের ভাব এবং মূর্তি দুই পিলার আছে। একটা পাসপোর্ট না যান না, আপনি ভুটানের ভিসা নিতে চাইলেও আমার দান্নবী এখন আর দিবে না। সার্কের কারণে যেতে পারবেন, হয়তো সার্কের কারণে যেতে পারবেন, আপনি যান না, আপনি কোথাও। আমি আজকে বিপুল আপনার বললাম বাংলাদেশে পাসপোর্ট নিয়ে থাইল্যান্ডের ভিসা চান, আপনি 1 মাসের মধ্যে দিবে না। আপনি সিঙ্গাপুর ভিসা চান, দিবে না। আপনি এই পর্যায়ে নিতে, তো আপনার ভাবার মূর্তি আছে কই রে ভাই? সম্মানের মর্যাদা আছে কই? আপনার নামের ভাষা আছে অমর্যাদা, আপনার নাম আছে অসম্মান। আপনার পাসপোর্ট দেখলে বাঁ হাত দিয়ে সরায় দেয়, যে পাসপোর্ট আপনার। আমি সিরিয়াসলি বলি, বাংলাদেশ এই জায়গায় গিয়েছিল যে বাংলাদেশের নামটা বললে মানুষ মানে শুনতো। আমি আবারও বলি যে বাংলাদেশ 24-এর এই গেঞ্জামটা, তখন আমি যখন অস্থির, তখন আমার বন্ধু বান্ধব বেশিরভাগ হলো 80-85 বছর বয়সকে এইখানকার, কারণ আমি এখানে ইয়াঙ্গার জেনারেশনের সাথে মিশতে পারি না। 80-85 বছর বয়সগুলোর সাথে আমার আড্ডা হয়, বেশিরভাগ পাবে এখানে। তারা উচ্ছ্বসিত, এমন আসতেছে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেই দেশটাকে এখন একটা সোনার হরিণ নিয়ে আসতেছে ইউনুস, এবং ইউনুস এটা করে ফেলবে। সেই লোকগুলি 1-1.5 মাসের মাথায় ইউনুসের কর্মকাণ্ড দেখে একদম স্কুইজড হয়ে এখন তারা বলে, হ্যাঁ বাংলাদেশটা কি হয়ে গেল। সেই তারা এখন বলে বাংলাদেশ কি আসলেই টেরোরিস্টদের